সো আপনাদের হচ্ছে লেকচার প্রি রেকর্ডেড ভিডিওস, সেটা লেকচার 3টা পোস্ট হয়ে গেছে, অ্যাসাইনমেন্ট 3ও পোস্ট হয়ে গেছে। সাথে আমি এখন যে ক্লাসটা নিব সেটা আমি এই লাইভ ভিডিওসে আপলোড করে দেব। এখন আপনাদের মধ্যে কেউ যদি কোনো কারণে অফলাইন এন্ড অনলাইন মিস করেন, মানে অফলাইন অনলাইন মিস করেন, তাহলে কিন্তু সে ওই দিনের অ্যাটেন্ডেন্স পাবেন না, কারণ এটা কিন্তু ক্লাস পার্টিসিপেশনের অংশ। কেউ যদি কোনো ভ্যালিড রিজনে, মনে করেন কারেন্ট চলে গিয়েছে বা কোনো ডেন্টিস্টের কাছে অ্যাপয়েন্টমেন্ট বা কোনো ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট থাকে, তিনি অবশ্যই আমাকে ইমেল করবে। ইমেইলে আমি অন্য ক্লাসের সাথে আপনাকে ভাইভা নিতে পারবো। অন্য ক্লাসের সাথে আপনি যদি অনলাইন অফলাইন করে ফেলেন তাহলে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সটা পেয়ে যাবেন। আপনি যদি আগে থেকেই জানেন যে আপনার মিস যাবে, তাহলে আপনি আগে থেকে জানাবেন, তাহলে আমি হচ্ছে অন্য ক্লাসের সাথে আগেই আপনার ক্লাস, মানে আপনি অনেকগুলো টাইম পাবেন মেকআপ করার। বাট আপনি যদি ওই উইকের মধ্যে মেকআপটা না করেন তাহলে কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সের মার্কসটা পাবেন না। এন্ড পরের উইকে অন্য অ্যাসাইনমেন্টের সাথে যে আপনি দেখাবেন তখন হলো আপনার মার্কস রিডিউস হবে। বাট আপনি যদি আগেই রিজন দেখিয়ে আমাকে ইমেল করে অন্য একটা ক্লাসের সাথে অ্যাটেন্ড করেন তাহলে কিন্তু আপনার ওই মার্কস পেনাল্টিটা আসতেছে না। এটা আপনাদের জানানো। নেক্সট হচ্ছে আজকের লেকচারটা স্টার্ট করি। আজকে যে অ্যাসাইনমেন্ট আছে এটা বেসিকলি আপনাদের ফিজিক্যাল অ্যাড্রেস বের করা একটা লজিক্যাল অ্যাড্রেস থেকে। হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস দেওয়া আছে, এন্ড যদি অফসেট এটা হয় তাহলে আপনাদের সেগমেন্ট অ্যাড্রেস কি হবে, আর সেগমেন্ট অ্যাড্রেস যদি এটা হয় এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস যদি এটা হয় তখন অফসেট কি হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এই টার্মগুলা নিয়ে আজকে আলোচনা করা হবে। সাথে 8086 মাইক্রোপ্রসেসরের একটা ওভারভিউ আইডিয়া দেওয়া হবে। স্টার্ট করি। আপনারা অ্যাসাইনমেন্ট করার আগে ফার্স্টে আপনারা ভিডিও দেখে নেবেন। ভিডিও দেখার পর আপনারা বই পড়বেন, এন্ড বই পড়ার পর আপনারা সাথে অবশ্যই আমার লাইভ ভিডিওটাও দেখবেন। সো এই 3টা কাজ আপনাদের: লাইভ ভিডিও দেখা, প্রি রেকর্ডেড ভিডিও দেখা, আর বই দেখা। সো
তাহলে আপনারা মানে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং অর্জন করতে পারবেন। সো ফার্স্টেই আমরা অ্যাসাইনমেন্টের টপিকটা গো থ্রু করি। এর আগে আমি আপনাদের জাস্ট বলে নিই বইয়ের কোন পার্ট থেকে এই কোয়েশ্চেনটা এসেছে। সেটা হচ্ছে আপনারা দেখেন যে বইয়ের থার্ড চ্যাপ্টারটা অর্গানাইজেশন অফ আইবিএম পার্সোনাল কম্পিউটার্স, এটাই হচ্ছে আজকের লেকচার। সো আপনারা এই চ্যাপ্টারটা পড়লে একটা ব্রিফ ওভারভিউ পাবেন লেকচারটা নিয়ে। এখানে দেখেন মেমোরি সেগমেন্ট নিয়ে কথা বলা আছে। এন্ড কিভাবে সেগমেন্ট আর অফসেট অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করা হয় ওটাও বলা আছে। সো আপনারা এখান থেকে পড়ে আরো ডিটেইল জানতে পারবেন, বাট আমি আপনাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিই। সো এখানে বলা আছে যে সেগমেন্ট এন্ড অফসেট এটা যদি সেমিকলন ফর্মে থাকে এটাকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস। সো এটা হচ্ছে একটা লজিক্যাল অ্যাড্রেসের এক্সাম্পল। এটা ফার্স্ট পার্ট, এটাকে আমি সেগমেন্ট অ্যাড্রেস বলি, এন্ড সেকেন্ড পার্টকে আমি অফসেট বলি। এন্ড আমি যদি ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে চাই তখন আমার একটা স্টেপ ফলো করতে হবে যে সেগমেন্ট অ্যাড্রেসকে আমি হেক্সাডেসিমেলে 10 দ্বারা মাল্টিপ্লাই করে দেন আমি সেটার সাথে অফসেট যোগ করব। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে মানে এত ঝামেলা করে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার দরকার কি, আমি ডিরেক্ট অ্যাড্রেস কেন ইউজ করতে পারি না? সেটার কারণ হচ্ছে যে যে মাইক্রোপ্রসেসর আমরা ইউজ করি এটা একটা 16 বিট প্রসেসর, মানে ডেটা ট্রান্সফার হয় 16 বিটে। সো ডেটা বাস 16 বিট, বাট এন্ড সব রেজিস্টারের সাইজও 16 বিট, বাট এটার অ্যাড্রেস হচ্ছে 20 বিট। সো আপনাদের মধ্যে কেউ কি হ্যান্ড রেজ করে বলতে পারবেন যে 20 বিট অ্যাড্রেস থাকার জন্য হাইয়েস্ট কতটুক মেমোরি আমি রাখতে পারি 8086 মাইক্রোপ্রসেসরে? স্যার 2 টু দি পাওয়ার 20। 2 টু দি পাওয়ার 20। এখন 2 টু দি পাওয়ার 20টা ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস আছে আমার। এক একটা অ্যাড্রেস এক একটা বাইটকে লোকেট করে। 1 বাইট সমান কত আপনি বলতে পারবেন? যিনি বললেন 2 টু দি পাওয়ার 20, কে বললেন অ্যানসারটা? স্যার 8 বিট। 8 বিট, ঠিক আছে। সো আমার 8 বিট করে করে এক একটা মেমোরি ব্লক আছে, ঠিক আছে? আর আমার 2 টু দি পাওয়ার 20টা 8 বিট আছে, মানে তাহলে আমার
2 টু দি পাওয়ার 20টা বাইট আছে। তো 2 টু দি পাওয়ার 20টা বাইট ইজ মানে অ্যাপ্রক্সিমেটলি 2 টু দি পাওয়ার 20 হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6। সো এতটা বাইট ছিল আমার, এখন এতটা বাইট আছে। নোটিস আমি কিন্তু বাইট বলতেছি, বিট বলতেছি না, কারণ আমার 2 টু দি পাওয়ার 20টা বাইট আছে আর প্রত্যেক বাইটের মধ্যে আমার ডেটা আমি রাখতে পারি। সো কেউ কি এটা বলতে পারবেন যে আমি যদি 16 বিট ইউজ করতে চাই মেমোরিতে, কিভাবে রাখা হবে? সিক্সটিন বিট যদি আমি ইউজ করতে চাই কিভাবে রাখা হবে? দুইটা মেমোরি লোকেশনকে একসাথে ইউজ করে। তাহলে দুইটা বাইট নেওয়া লাগবে একসাথে। হ্যাঁ, দুইটা বাইটকে একসাথে রেখে আমরা 16 বিট করব। 16 বিট একটা ভ্যালু আমি স্টোর করতে পারবো। সো আপনারা বুঝলেন যে মানে 8086 মাইক্রোপ্রসেসরের প্রত্যেকটা মেমোরি লোকেশনে 8 বিট করে আছে। এখন আমার 2 টু দি পাওয়ার 20 বাইটটা আছে, মানে আমার 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6টা বাইট আছে, মানে আমার 1 মেগাবাইট আছে। 1 মেগাবাইট হলো 8086 এর র্যাম। এখন আপনি কি একটা 16 বিট রেজিস্টার দিয়ে এই 1 মেগাবাইটের যে কোনো লোকেশন আপনি অ্যাক্সেস করতে পারবেন? একজন বলতে পারেন, যে কেউ বলেন। নো স্যার। হ্যাঁ, 111 আপনি বলেছেন পারবো না, কেন পারবো না? কারণ স্যার এটা অনেক বড় আর কি। কোনটা বড়? 1 মেগাবাইট অ্যাড্রেস ম্যাম, অ্যাড্রেস স্যার। হ্যাঁ, সো আমার আমার কত কত সাইজের আমার কত সাইজের আমার মানে কত বিট লাগবে আমার যে কোনো একটা মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করতে? ওয়ান মেগাবাইট অ্যাড্রেসের যে কোনো একটা বাইটকে পয়েন্ট করতে আমার কত, মানে যেই সংখ্যা দিয়ে আমি প্রকাশ করব সেই সংখ্যাটা কত বিট হওয়া লাগবে বাইনারিতে? 16 8 বিট। বিট। হ্যাঁ, 113 কি বললেন? 8 বিট। 8 বিট না, 8 বিট করে তো আমার এক একটা ভ্যালু আছে, আর আমার ভ্যালু আছে 2 টু দি পাওয়ার 20টা বা 1 মেগাবাইট। 2 টু দি পাওয়ার 20টা ভ্যালু আছে। সো 2 টু দি পাওয়ার 20টা ভ্যালুকে ইন্ডিভিজুয়ালি একটা একটা ভ্যালুকে আমার পয়েন্ট করতে আমার যেই ভ্যালু দিয়ে আমি পয়েন্ট করব ওটার সাইজ কত হওয়া লাগবে? যেহেতু আমার 2 টু দি পাওয়ার 20টা লোকেশন আছে, আমার 20 বিট একটা ভ্যালু লাগবে এই 2 টু দি পাওয়ার 20 ভ্যালুকে পয়েন্ট করতে। এটা তো বোঝা যাচ্ছে আমার 2 টু দি পাওয়ার 20টা লোকেশন আছে, এর জন্য আমার 20 বিট লাগবে, কারণ 20 বিট দিয়ে আমি 2 টু দি পাওয়ার 20টা লোকেশন পয়েন্ট করতে পারি। বাট আমার এক একটা রেজিস্টার তো 16 বিট, 16 বিট দিয়ে তো আমি 2 টু দি পাওয়ার 20টা লোকেশন পয়েন্ট করতে পারবো না।
এই কারণেই এই যে মেমোরি সেগমেন্ট করার কনসেপ্টটা আসতেছে। সো যেটা করা হয় যে সেগমেন্ট এই পাশে থাকে, অফসেট এই পাশে থাকে। সেগমেন্ট 16 বিট, অফসেট 16 বিট। সেগমেন্টটাকে সেগমেন্ট যদি ABCD হয় হেক্সাডেসিমেলে, মানে 16 বিট, এটাকে আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করব, 10 হেক্সাডেসিমেল দিয়ে মাল্টিপ্লাই করব। আমি যদি মাল্টিপ্লাই করি রেজাল্ট কত হবে? কেউ হ্যান্ড রেজ করে বলতে পারবেন? কেউ বলতে পারবেন এই রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে ABCD0। সো এটা তো 16 বিট ছিল, এটা কত বিট কেউ বলতে পারবেন? 20 বিট। 20 বিট, কারণ 5 বিট হেক্সাডেসিমাল হলো 20 বিট। সো এইটা আগে 10 দিয়ে গুণ করতে হয় যদি এটা সেগমেন্ট অ্যাড্রেস হয়, তারপর ওটার সাথে অফসেটটা যোগ করে দিতে হয়, প্লাস অফসেট। এইভাবে হচ্ছে আমি 20 বিট একটা অ্যাড্রেস পাই, যেটা দিয়ে আমি যে কোনো লোকেশন পয়েন্ট করতে পারবো আমার মেমোরির। সো এই কারণেই এটা একটু ভালোভাবে আপনারা মনে রাখেন যে 8086 এর সবকিছু 16 বিট, শুধু অ্যাড্রেস বা অ্যাড্রেস বাসের সাইজ 20 বিট, বাকি সবকিছু 16 বিট। যেমন ডেটা বাস বা রেজিস্টার সাইজ সবকিছু আমার 16 বিট। স্যার এভরি টাইম 10 এই গুণ দিতেছে? হ্যাঁ, সেগমেন্ট অ্যাড্রেসকে 10 দিয়ে গুণ দিয়ে ওটার সাথে অফসেট যোগ করতে হবে। 10 হেক্সাডেসিমেলের 10, বাইনারির 10 না, ডেসিমেলেরও 10 না। সো হেক্সাডেসিমেলের 10 এটা বাইনারিতে কত? না, বাইনারিতে না, এটা বাইনারি তো জানেনই আপনারা। আচ্ছা, বাইনারির কথা পরে, হেক্সাডেসিমেলের 10 এটা ডেসিমেলের ভ্যালু কত? কেউ বলতে পারবেন? So 16. হ্যাঁ 16। এটা এইভাবে আপনারা দেখতে পারেন যে এইভাবে দেখতে পারেন যে 15 হচ্ছে এফ, না 16 তো এক ডিজিট দিয়ে গুণা যাবে না। সো 16 হচ্ছে 10, 17 হচ্ছে 11, এটা হেক্সাডেসিমেলে। এরকম ভাবে চলতে থাকে। আবার যখন 1F আসবে, 1F এর পরের ঘর হবে, মানে 1F এর পরে আবার 20 হবে। সো এইভাবে হচ্ছে চলে। এখন আমরা জাস্ট দেখি। সো এই নোটেশনে লেখা A4FB
4872 এই নোটেশনটাকে একসাথে আমি কি বলবো? Physical address? না, অন্য কেউ? স্যার লজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, লজিক্যাল অ্যাড্রেস। সো এটাকে লজিক্যাল অ্যাড্রেস বলবো। এন্ড লজিক্যাল অ্যাড্রেস থেকে আমি যদি ফিজিক্যাল অ্যাড্রেস বের করতে চাই, তো দেখেন কি করেছে, এটাকে 10 দিয়ে হেক্সাডেসিমালের 10 দিয়ে গুণ দিয়েছে। সো একটা জিরো পাশে অ্যাড হয়েছে, দেন এই 4872 এটা হচ্ছে জাস্ট অ্যাড করে দিয়েছে। সো 20 বিট ফিজিক্যাল অ্যাড্রেস এইভাবে বের করে। এখন জিনিসটাকে এভাবেও বলা যায়, আচ্ছা জিনিসটাকে আপনারা এভাবেও বলতে পারবেন যে মনে করেন আপনাদের কাছে একটা নাম্বার আছে এ হেক্সাডেসিমালে, সো এ এর বাইনারি হলো 1010। আপনার যদি এই বাম সাইডে স্পেস থাকে আরো, এটা হচ্ছে 10, এটা ডেসিমালে 10, এই যেটা আমি বাইনারিতে নিলাম। সো এটা আমি যদি এক্স ভ্যারিয়েবলে রাখি এন্ড এটাকে এক ঘর শিফট করি, এক ঘর, এটা তো রাইট শিফট দেখালাম, আমি লেফট শিফট চাচ্ছি। লেফট লেফট কিভাবে বুঝবেন? লেফট দিকে পয়েন্টার আছে, সো লেফট শিফট এক ঘর করি, তখন যেটা হয় যে এরকম 1 0 1 0 খালি জায়গায় 0 বসে। কেউ কি বলতে পারবেন যে এটার ভ্যালু কত? এটার ভ্যালু বলতে পারবেন? স্যার 20। হ্যাঁ 20। সো কেউ কি এটার ভ্যালু বলতে পারবেন? এটার ভ্যালু কত হবে? স্যার 80। হ্যাঁ 80, কারণ লেফট শিফট করলে এই ফর্মুলাটা ফলো করে যে যেই ভ্যালুই থাকে, যদি যদি আপনার স্পেস থাকে এনাফ, মানে স্পেস হারিয়ে না যায়, বামে যদি স্পেস থাকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে যত ঘর লেফট শিফট টু টু দি পাওয়ার তত দিয়ে মাল্টিপ্লাই। 103 বলেন। স্যার এখানে স্যার বেসটা 20 দিয়েছেন কেন, এটা বুঝিনি। ও ভুলে আমি ও, জি স্যার। আচ্ছা। এখন মানে এই বেসটা আমি 20 ভুলে দিয়েছি। এটা এটা মানে নোটিফাই করা কিন্তু জরুরি। সো আপনারা কখনো যদি ডিসক্রিপেন্সি পান কোনো, আমাকে নোটিফাই করবেন, না হলে তো বুঝবো না। এটা সো লেফট শিফট এইভাবে হয়। সো দুইবার লেফট শিফট হলে এভাবে হতো 1 0 1 0, আর এই জিরোটা এখানে, আর একটা এক্সট্রা যে খালি জায়গা ওটার জন্য একটা জিরো আসতো।
আরেকবার লেফট শিফট হলে এরকম হতো। এইভাবে হতে থাকে। সো আপনারা যদি পাইথন বা জাভা বা সি প্লাস প্লাসে লেফট শিফট অপারেটর ইউজ করেন, আপনারা ইউজ করতে পারবেন। সো আপনি যদি এরকম দেন 10 এরকম এরকম 3, দেখবেন যে 80 আসতেছে যদি আমার ক্যালকুলেশন ঠিক থাকে। আচ্ছা, সো রাইট শিফট হলে তখন কি হবে, এটা যদি স্যার হাফ হবে ভ্যালুটা। হ্যাঁ, সো রাইট শিফট আমি যদি করি এক ঘর, তাহলে আমি নর্মালি এভাবে লিখি 2 টু দি পাওয়ার 1। রাইট শিফট যদি 5 ঘর করি ভাগ 2 টু দি পাওয়ার 5। এখন আপনি জানেন যে বাইনারি, মানে এখানে এই কাজ তো বাইনারিতে হবে। সো 1 0 1 0 0 0। এখন আপনি রাইট শিফট করলেন, সো রাইট শিফট হবে কি, এই 0 এখানে যাবেন, এই 0 বাদ, এই 0 এখানে আসবে, এই 1 এখানে আসবে, এই 0 এখানে আসবে, এই 1 এখানে আসবে, আর যেহেতু খালি জায়গা আমরা 0 বসায় দিই। আনসাইন নাম্বারের ক্ষেত্রে, সাইন নাম্বারের ক্ষেত্রে কি হয় ওটা আমরা পরবর্তীতে, মানে যখন লেফট শিফট রাইট শিফট আমরা কোডিং এ করব তখন দেখবো আমরা। আনসাইন নাম্বারের ক্ষেত্রে এরকম হয়। এটা তো ঠিকভাবে কাজ করবে যতক্ষণ পর্যন্ত এই 1 গুলা না হারায় যায়। যখন আমার স্পেস শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার মানে রেজাল্ট নাও মিলতে পারে, বা আপনার নাম্বারই হতে পারে এরকম যে আপনি 5 কে এক ঘর রাইট শিফট করলেন, 5 কে যদি আপনি ডিভাইড করেন 2 টু দি পাওয়ার 1 দিয়ে, আপনার 5 এর তো এক ঘর রাইট শিফট করলে অ্যান্সার আসে 10, যেটা হচ্ছে 2। সো হ্যাঁ, মানে কাছাকাছি যায়, বাট ফ্র্যাকশনাল নাম্বার পাবেন না। বাট আপনারা এখন লেফট শিফট রাইট শিফট করলে, এটা এক ঘর রাইট শিফট করলে, যদি এই নাম্বারটাকে 2 ঘর রাইট শিফট করি তখন এটাকে আবার এদিকে আর এটা ভ্যানিশ হয়ে যায়, আর এইখানে একটা খালি জায়গায় 0 বসে। এইভাবে রাইট শিফট করলে ভ্যালু হচ্ছে ডিভাইড হতে থাকে, ডিভাইড 2 টু দি পাওয়ার সামথিং, যদি না ভ্যালু লস হয়ে যায়, মানে ফ্র্যাকশনাল নাম্বার তো পাবো না এটা। সো আমি যদি এক্স কে চার ঘর রাইট শিফট করি, তাহলে এক্স কি দিয়ে, মানে এক্স এর ভ্যালু কি চেঞ্জ হবে কেউ বলেন? x divided by 2 to the power 4. হ্যাঁ, ঠিক আছে। সো লেফট শিফট রাইট শিফট নিয়ে আপনারা বুঝলেন। এখন একটা জিনিস, যে আমি যে 10 হেক্সাডেসিমাল দিয়ে মাল্টিপ্লাই করতেছি একটা সংখ্যা, এটা আসলে কয় ঘর লেফট শিফট বা রাইট শিফট হচ্ছে বাইনারিতে, তো বলতে পারবেন? এইচ মানে হেক্সাডেসিমাল।
সো এটা ইজিলি বুঝতে পারবেন এই 0 কে বাইনারিতে নিলে 0 কে বাইনারি নিলে কত হবে? স্যার 0 হবে। 0ই হবে। 0 হবে, কিন্তু কয় বিট? একটা জিরো মানে 4 বিট। 4 বিট। 4 বিট 0। তাহলে কয় ঘর লেফট শিফট বা রাইট শিফট হলো? কি শিফট হয়েছে এখানে? লেফট না রাইট? রাইট শিফট। লেফট মানে এ আর বি তো বামে চলে গেছে, কে বামে গেছে? স্যার লেফট শিফট হয়েছে। লেফট শিফট। এডি স্যার। আমার এগুলাকেও বাইনারিতে নিতে হবে, কিন্তু মানে এটা তো অরিজিনাল নাম্বার ছিল, এটা কি লেফটে গেছে? এই নাম্বারটা কি লেফটে গেছে না রাইটে গেছে? লেফটে স্যার। লেফটে। তাহলে এই 10 হেক্সাডেসিমাল দ্বারা গুণ করাকে এটা আমরা বলতে পারি যে মাল্টিপ্লাইং বাই 10h ও বলতে পারি। বুঝে গেছে? জি স্যার। সো আপনারা যদি কোনো লজিক্যাল অ্যাড্রেস থেকে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করতে চান, 4 ঘর বাইনারিতে লেফট শিফট করবেন, হ্যাঁ, বা 10h হেক্সাডেসিমালে 10 দ্বারা মাল্টিপ্লাই করবেন, এন্ড দেন অফসেট যোগ করবেন, দেন আপনি ফিজিক্যাল অ্যাড্রেস 20 বিট পাবেন। জিনিসটা এইভাবে কাজ করে যে আমার এই ডেটা আছে, সো 16 বিট ডেটাকে আমি 10 হেক্সাডেসিমাল দিয়ে মাল্টিপ্লাই করে 20 বিট বানাচ্ছি, বাট আমি তো সব লোকেশন স্যাটিসফাই করতে পারবো না এই 20 বিট দিয়ে। এটা হয়তো এইখানে একটা হয়তো এই 20 বিটের এখানে একটা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে, এখানে একটা লোকেশন আছে। সো এরকম ভাবে 20 বিট বানালে আমি মানে সব ভ্যালু আমার আসবে না। সো টেকনিকটা হচ্ছে 20 বিট বানালাম, তারপর ওটার সাথে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আমার, এই সবুজ দাগগুলা, ওই সবুজ দাগ থেকে কত দূরে মানে অফসেট কত, ওটা আমি যদি বলে দেই তাহলে আমি যে কোনো ভ্যালু বলতে পারবো যে এই সবুজ দাগ থেকে এতটুক দূরে আমার ভ্যালুটা আছে। সো আমি এইভাবে সেগমেন্ট এন্ড অফসেট ইউজ করে 20 বিটের যে কোনো ভ্যালু অ্যাক্সেস করতে পারি, মানে 20টা মেমোরি লোকেশনের যে কোনো লোকেশন আমি অ্যাক্সেস করতে পারি এই টেকনিকটা ইউজ করে। বুঝে গেছে? ইয়েস স্যার। সো আপনাদের অ্যাসাইনমেন্টে এটাই ছিল বেসিকলি। আর এরকম যদি কোয়েশ্চেন থাকে যে আপনাকে ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, ফিজিক্যাল অ্যাড্রেস দিয়ে দিয়েছে, আর সেগমেন্ট অ্যাড্রেস যদি এইটা হয় তখন অফসেট কি হবে, আর সেগমেন্ট অ্যাড্রেস যদি এইটা হয় তখন অফসেট কি হবে, এরকম কোয়েশ্চেন একটা সলভ দেওয়া আছে এখানে। বাট আপনারা তো ফর্মুলা জানেন যে ফিজিক্যাল অ্যাড্রেস ইজ ইকুয়ালস টু সেগমেন্ট ইনটু 10 হেক্সাডেসিমাল প্লাস অফসেট। সো আপনি সাইড চেঞ্জ করে যে কোনো কিছু বের করতে পারবেন, সাইড চেঞ্জ আর ডিভাইডেড বাই 10 করলে তো মানে হবে, বুঝছেন? সো এই ফর্মুলা দিয়ে আপনি যে কোনো ভ্যালু বের করতে পারবেন, যে কোনো দুইটা দেওয়া থাকলে আপনি 3 নাম্বারটা বের করতে পারবেন। এটাই আপনাদের অ্যাসাইনমেন্টে ছিল। সো 8086 এর কিছু রেজিস্টার আছে,
8086 এটা 1977 এ ফার্স্ট 16-bit microprocessor. So 8088 8086 এর পরে আসা সত্ত্বেও 8-bit data bus ইউজ করা হয়েছে কারণ as 8086 was the first of its kind to have 16 bits, so the contemporary peripheral devices like RAM and other peripheral devices like the printer, they did not support the 16-bit data transfer. That is why 8088 was created after 8086, but still it had 8-bit data bus to be compatible with the contemporary peripheral devices. And other microprocessors like the 80286, they came after these, so they are improved version of these models. And as time went on, we saw 32-bit microprocessors, and then came Pentium and dual core. Now we have our current processors. But then you might ask the question, why should we learn the 8086 architecture then? The answer is simple. If you want to work in the future, so if you want to make future upgrades, you have to look to the past and see design decisions. Why did they shift these features from 8086 to this one? Why did they change this part of the processor? So if you go from the basic, then you will understand why these design patterns or design decisions were made, and you can work for future upgrades. And আমি মাঝে মাঝে আপনাদের মানে সাথে যেহেতু লাইক ইউনিভার্সিটি লেভেলে আপনাদের ইংলিশেই বলা মানে কথা, সো ডিফিকাল্ট টপিক আমি বাংলায় বললাম, বাট নর্মাল যে আমি যদি থিওরি কোনো কিছু ডিসক্রাইব করে আমি ইংলিশে বলতে পারি, যাতে মানে এটা আপনাদেরই লিসনিং এন্ড হেল্প হবে। বাট যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন, আমি আবার এক্সপ্লেন করে দেব। So if we look at the registers of 8086, you can see that there are total 14 16-bit registers in 8086. And they can be classified into 4 different registers. So data register, segment register, pointer and index register, and flag register. So if you see here, there are 4 data registers, and these registers are used as their name implies. They're used for storing data and manipulating data. But each of the registers have different functionalities. For example, AX is mainly used for adding, subtracting, multiplying, and dividing. So the result of the multiplication is automatically stored in AX.
bx is known as the base register, ax is called the accumulator register. bx is called the base register, and it is sometimes used with the stack segment. So combined with stack segment, bx creates a logical address, and with that you can access any value of the stack. So আমরা যদি কোনো আমরা মেইনলি ডেটা স্ট্রাকচারে শিখেছি স্ট্যাকের ব্যাপারে। সো আমরা যখন 8086 এ কোড করব, 8086 এ কোড করব, আমরা মেমোরি হিসেবে মেইনলি আমরা স্ট্যাককে ইউজ করব। এন্ড আপনারা বিভিন্ন মেমোরির বিভিন্ন লোকেশন, মানে আপনারা যে স্ট্যাকটা ইউজ করতেছেন ওখানে পুশ পপ করে বিভিন্ন ভ্যালু ঢুকাতে পারবেন, ভ্যালু বের করতে পারবেন। সো ওই সময় আপনাদের bx কাজে দিবে। আমরা যখন কোড করব তখন আমরা এই cx এর ব্যবহার দেখব। cx মেইনলি লুপের লুপ আমরা বলি না কত থেকে কত হবে। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা লুপের ফাইনাল ভ্যালুটা বলে দেই যে লুপটা কয়বার ঘুরবে, 100 বার ঘুরবে বা 101 বার ঘুরবে। সো যতবার লুপ ঘুরে ততবার cx এর ভ্যালু 1 আমরা আইদার ম্যানুয়ালি কমাই বা অটোমেটিকলি কমে, ডিপেন্ডিং অন কোন ইনস্ট্রাকশন আমরা ইউজ করি। cx মেইনলি আমাদের কাউন্ট রেজিস্টার, আর dx হলো এমন একটা রেজাল্ট যেটা হলো 32 বিট রেজাল্ট যদি আসে সেটা আমি 16 বিট রাখি ax এ, 16 বিট রাখি dx এ। যেমন হচ্ছে দুইটা 16 বিট নাম্বার আমি যদি মাল্টিপ্লাই করি, সো রেজাল্ট আসতে পারে হাইয়েস্ট আমার 32 বিট। সো 32 বিটের লোয়ার হাফ আমি x রাখবো, আপার হাফ আমি dx রাখবো। এরকম জিনিস, মানে আমি এটা জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য বলতেছি। এই সব তো আপনাদের মনে থাকবে না, বাট যখন আপনারা কোড করবেন তখন দেখবেন যে এভাবে কাজ করে। সো এটা গেল আমাদের 4টা ডেটা রেজিস্টার। নেক্সট উই হ্যাভ দি সেগমেন্ট রেজিস্টার্স। সো segment registers are used with these base and pointer registers. So segment registers are used with the index and pointer registers to specify a memory location. The CS is used with IP, and with this logical address you can know what the next instruction is. So RAM এর মধ্যে তো আমার ইনস্ট্রাকশন থাকে, CS হচ্ছে কোড সেগমেন্ট, IP হচ্ছে ইনস্ট্রাকশন পয়েন্টার। দুইটা মিলায় আমার RAM এর কোন লোকেশনে নেক্সট ইনস্ট্রাকশন আছে ওটা ফেচ করে নিয়ে আসতে পারবো আমরা। এসএস হচ্ছে আমাদের স্ট্যাক সেগমেন্ট দুইটা পয়েন্টারের সাথে ইউজ হয়। এসপি যেটা হলো স্ট্যাক পয়েন্টার, আর বিপি যেটা হচ্ছে বেস পয়েন্টার। সো এসএসএসপি বা এসএসবিপি এটা ইউজ হয়। আবার কিছু ক্ষেত্রে আমরা এসএসবিএক্স ও ইউজ করি। সো এই কম্বিনেশন গুলো ইউজ হয়ে স্ট্যাকের একটা লোকেশন থেকে আমরা একটা ভ্যালু অ্যাক্সেস করতে পারি। ডিএস হলো আমাদের ডেটা সেগমেন্ট, এন্ড ইএস হচ্ছে এক্সট্রা সেগমেন্ট।
এখন ডিএসটা ইউজ হয় হচ্ছে নর্মালি আমাদের এসআই এর সাথে, সো সোর্স ইন্ডেক্সের সাথে ডিএস ইউজ হয়। আমি যদি মেমোরির কোনো একটা লোকেশনের ভ্যালু আছে 100, আমি যদি এটা চেঞ্জ করে 5 বানাতে চাই, তাহলে আমি এই মেমোরির লোকেশনটা, যেহেতু এটা সোর্স মানে ভ্যালু চেঞ্জ হবে, এটা আমি ডিএসএসআই দিয়ে আমি পয়েন্ট করি। বাট আমি যদি এটা যদি আমার ডেস্টিনেশন হয়, ফর এক্সাম্পল আমি যদি মেমোরির একটা লোকেশন থেকে 100 ভ্যালু এটা আমি রেজিস্টারে নিয়ে আসতে চাই, তখন এটা আমি ES:DI মানে ডেস্টিনেশন ইন্ডেক্স এটা ইউজ করে পয়েন্ট করি। সো আপনারা বুঝতেছেন যে এই সেগমেন্ট রেজিস্টার গুলো এই ইন্ডেক্স আর পয়েন্টার রেজিস্টারের সাথে ইউজ হয়ে আমাদের বিভিন্ন মেমোরি লোকেশন পয়েন্ট করে। এন্ড এটা কিন্তু এভাবেই কাজ করে যে সিএস আইপির সাথেই পয়েন্ট হয়, ডিএস এর সাথে এসআই পয়েন্ট হয়। সো এক একটা পয়েন্টারের এক একটা সেগমেন্টের সাথে রিলেশন আছে। আমি র্যান্ডমলি মানে সিএস এর সাথে আমি ডিআই ইউজ করব না, আমি কোডে করতে পারি, বাট এটা মানে নট নর্মাল, মানে সবাই তো একটা স্ট্রাকচার ফলো করে, তখন স্ট্রাকচার ফলো করা হবে না। এন্ড ফ্ল্যাগ নিয়ে আপনাদের আলাদা একটা লেকচার থাকবে, সো ওই লেকচারে আপনারা জানতে পারবেন। এই লেকচারে আমরা ফ্ল্যাগ নিয়ে কিছু শিখবো না, বাট আপনারা জাস্ট এটা জেনে রাখেন যে ফ্ল্যাগ হচ্ছে একটা রেজিস্টারের 16টা জায়গা আছে, বাট সবগুলো ইউজ হয় না, মাত্র 9টা ফ্ল্যাগ আছে আমাদের। এন্ড এই 16 বিট রেজিস্টারের বিভিন্ন পয়েন্ট স্পেসিফিক একটা ফ্ল্যাগকে ডিফাইন করে, যে এই পয়েন্ট, এই যে আমি 0 ফ্ল্যাগ যেটা বলতেছি, এখানে যদি 0 থাকে মানে এলইউর অ্যান্সার নট 0, আর যদি 0 ফ্ল্যাগে 1 থাকে তাহলে এলইউর অ্যান্সারটা 1। এরকম একটা সাইন ফ্ল্যাগ আছে। সো সাইন ফ্ল্যাগে যদি অ্যান্সার 1 থাকে মানে হচ্ছে এলইউর অ্যান্সারটা নেগেটিভ, আর সাইন ফ্ল্যাগে যদি অ্যান্সার 0 থাকে মানে এলইউর অ্যান্সার পজিটিভ। সো এই ফ্ল্যাগ নিয়ে আপনারা এখন কিছু জানা লাগবে না, নেক্সট ক্লাসে আপনাদের ফ্ল্যাগ নিয়ে লেকচার থাকবে, তখন আপনারা ওটা নিয়ে ডিটেইল জানতে পারবেন। সো এটাই ছিল আজকের লেকচার। আপনাদের 5টা থেকে আমি ভাইভা নেওয়া স্টার্ট করবো। আপনারা নামাজ পড়ে আসতে পারেন, রেস্ট নিয়ে আসতে পারেন। 5টা থেকে আমি অনলাইন অফলাইন নেব।